নমস্কার। গতদিন কেমিক্যাল বন্ডিং নিয়ে একটা ইন্ট্রোডাকশন একটা পর্ব হয়েছে, যেখানে কিন্তু আমি বলেছি যে কেমিক্যাল বন্ডিংয়ের আন্ডারে যে সাব টপিকগুলো থাকে সেগুলোকে আমি বলেছি 12টা না 13টা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। সেই সাব টপিকগুলোকে আমাদের একটু একটু করে পড়তে হবে। আমরা চেষ্টা করব যতটা কম পড়ে বেশি মনে রাখা যায়, কিংবা কম পড়ে কিছু ট্রিক্স কিংবা খুব সহজে যাতে আমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করতে পারি, সেই বিষয়টার দিকে মাথায় রেখেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো আজকে একদম কথা বেশি নাই করে আজকে ইন্ট্রোডাকশান পর্বে আমরা প্রত্যেকেই, যারা এই ভিডিওগুলো আপনারা দেখছেন তারা শিক্ষক কিংবা শিক্ষিকা হওয়ার উদ্দেশ্যেই ভিডিওগুলো দেখছেন। তো মিনিমাম যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন বলে আমার মনে হয়েছে, আমি সেই বিষয়গুলো ইন্ট্রোডাকশান পর্বে বলবো। একদম প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কজ অফ কেমিক্যাল কম্বিনেশন। আমাদেরকে জানতে হবে একটু কজ অফ কেমিক্যাল, কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কম্বিনেশন, ঠিক আছে, মোটামুটি দেখা যাচ্ছে। কজ অফ কেমিক্যাল কম্বিনেশন, একটা কেমিক্যাল কম্বিনেশন কেন হবে, অর্থাৎ একটা বন্ড কেন ফর্ম করবে, সেটা আমাদের মাথায় একটু ক্লিক করা উচিত। কোনো বাচ্চা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে আফটার টিচার, শিক্ষক হয়ে যাওয়ার পরে কিংবা শিক্ষিকা হয়ে যাওয়ার পরে, যে ম্যাম কিংবা স্যার এই কেমিক্যাল কম্বিনেশন, এই বন্ডটা কেন ফর্ম করছে। তো সেটা আমাদের জেনে নেওয়া উচিত যে একটা বন্ড কেন ফর্ম করে। তার কিন্তু দুটো কারণ রয়েছে। এক, টু অ্যাচিভ নোবেল গ্যাস কনফিগারেশন, টু অ্যাচিভ নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাস কনফিগারেশনটা কি আমরা প্রত্যেকে জানি, NH2NP6। মানে এই কনফিগারেশনে তার ইলেকট্রনগুলোকে রাখার জন্য সে কেমিক্যাল কম্বিনেশন করবে কিংবা বন্ড ফর্ম করবে। আর সেকেন্ড একটা কারণ রয়েছে, এটা হচ্ছে একটা প্রথম প্রাইমারি কারণ। সেকেন্ড একটা কারণ রয়েছে টু লোয়ার দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। মানে সবসময় কোনো একটা সিস্টেম, এই যেরকম যে কোনো মানুষ, এই যে ভিডিওটা আপনি দেখছেন, আপনারও একটা উদ্দেশ্য হচ্ছে একটা ভালো কিছু, শিক্ষক কিংবা শিক্ষিকা হতে পারলে সেখানে একটা বেশ ভালো রকম জব স্যাটিসফ্যাকশানও রয়েছে, একটা ভালো স্যালারিও রয়েছে। সুতরাং আপনার এনার্জিটা খানিকটা কমছে, আনস্টেবল অবস্থাটা খানিকটা কমবে। ঠিক একইভাবে কিন্তু দুটো মলিকিউলের সেই একই রকম, তাদেরও টেন্ডেন্সি একই রকম, যে কোনোভাবে বন্ড ফর্ম করলে তাদের কিছুটা এনার্জি রিলিজ করে যায়। এনার্জি রিলিজ করলে কীভাবে ওদের এনার্জিটা কমে, সেই জন্য। তো কী লিখবো আমরা, টু লোয়ার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে দুটো কারণে কোনো দুটো মলিকিউল, কোনো দুটো অ্যাটম তারা কম্পাউন্ড ফর্ম করে, যার জন্য নিজেদের মধ্যে তারা বন্ড ফর্ম করে। তাহলে বন্ড ফর্মেশনের জন্য তাদের প্রাইমারি দুটো কারণ কী কী, টু অ্যাচিভ নোবেল গ্যাস কনফিগারেশন, আর একটা হচ্ছে টু লোয়ার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। একটা নোবেল গ্যাস কনফিগারেশনে সে অ্যাচিভ করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে যাতে তার এনার্জিটা খানিকটা কমে, সে একটা স্টেবল অবস্থায় আসতে পারে, কিছুটা এনার্জি সে রিলিজ করে দিতে পারে। এই দুটো বিষয় একটু, এখান থেকে কখনো কোনো প্রশ্ন আসবে না, কিন্তু তবুও শিক্ষক কিংবা শিক্ষিকা হতে গেলে, আর যেহেতু আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা পড়ছি, অবশ্য একটা কেমিক্যাল বন্ডিং পড়ছি, কিন্তু কেমিক্যাল বন্ডিংয়ের আজকে ক্লাস নাম্বার 1 চলছে। আমি বলেছি ভীষণ পরিশীলিতভাবে ভিডিও এডিট করার আমার কিন্তু সময় নেই। আমি চেষ্টা করব যতটা বেশি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে, যতটা বেশি প্রশ্ন উত্তর আপনাদেরকে দিয়ে সাহায্য আমি করতে পারি। কোনো অ্যাপস কোনো কিছুতে জয়েন করার প্রয়োজন নেই। ভিডিওগুলো দেখলেই আপনারা কিন্তু পরীক্ষায় পাস করবেন, আমি আবারও বলছি। আচ্ছা, একটা গ্রাফ, একটা প্লট আমাদেরকে একটু শিখতে হবে। এটা আমরা কম বেশি অনার্স যারা পড়ে এসেছি আমরা প্রত্যেকে জানি। এই অ্যাক্সিসে, এটাকে ওয়াই অ্যাক্সিস বলে, এক্ষেত্রে থাকবে, এই দিকে থাকবে পোটেনশিয়াল এনার্জি, আর এই অ্যাক্সিসে থাকবে আর, অর্থাৎ কি দুটো এই যে অ্যাটম থাকে, অ্যাটমের মধ্যে যে বন্ড লেন্থ সেটা হচ্ছে আর। এটা আমাদের কম বেশি সবার জানা, ঠিক আছে।
এবার এই যে পোটেনশিয়াল এনার্জি এই জায়গাটা তার মানে সব থেকে কম। এইটা যদি পোটেনশিয়াল এনার্জির অ্যাক্সিস হয়ে থাকে তাহলে এইখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা হয়ে যায় 0, ঠিক? তাহলে এই 0 পোটেনশিয়াল এনার্জিতে যেই ডিস্টেন্সটা থাকছে, যেই বন্ড ডিস্টেন্সটা থাকছে, এই ডিস্টেন্সেই এখানে একটা অ্যাটম আর এখানে একটা অ্যাটম থেকে যে বন্ডটা ফর্ম হচ্ছে সেটা সব থেকে বেশি স্টেবল, তাহলে এটাকেই আমরা বলবো কিন্তু বন্ড লেন্থ। এখান থেকেও কোনো প্রশ্ন হয়তো আসবে না, কিন্তু এই যে এতক্ষণ যেটা আমি বকবক করলাম এই 5 মিনিট ধরে, এইটুকু পোর্শন অ্যাজ এ শিক্ষক শিক্ষিকা হতে গেলে এইটুকু জিনিস একটুখানি জানার দরকার। আমি এখানে বললাম না যে পোটেনশিয়াল এনার্জিটা কম হলে সে বন্ডটা ফর্ম করবে, এই যে পোটেনশিয়াল এনার্জি একদম মিনিমাম, সুতরাং এই যে ডিস্টেন্সটা থাকবে দুটো অ্যাটমের ভিতরে, এই জায়গায় সে বন্ডটা কিন্তু ফর্ম করবে। ব্যাস এইটুকু আমরা ইন্ট্রোডাকশান পর্বে এইটুকু জানলেই হবে। এরপরে আমরা সোজাসুজি একদম সময় নষ্ট না করে চলে যাব এর পরের টপিকে, একদম সোজাসুজি, যেখানে কি আছে দ্বিতীয় সাবটপিক। আমাদের দ্বিতীয় সাবটপিক কী বলেছিলাম আয়নিক বন্ড। আয়নিক বন্ড, এই আয়নিক বন্ডের আরও একটা নাম রয়েছে, সেটা কি আমরা প্রত্যেকেই কম বেশি জানি, না জানলে কোনো অসুবিধা নেই, কখনোই আমাকে প্রশ্ন আসবে না যে আয়নিক বন্ডের আরেকটা নাম কি, সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আমি জাস্ট বলে দিচ্ছি, ভিডিওটা বারবার দেখতে দেখতে মাথায় একদম গেঁথে যাবে বিষয়গুলো। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এটা আমাদের দ্বিতীয় সাবটপিক। তাহলে প্রথম সাবটপিকে আমাদের কী কী পড়তে হলো আমি আবারও জাস্ট একবার করে দিই। কিছুই না, জাস্ট একটা বন্ড কেন ফর্ম করবে, একটা হচ্ছে নোবেল গ্যাসের মতো কনফিগারেশন পাওয়ার জন্য, দ্বিতীয় হচ্ছে তার এনার্জি কম করার জন্য। এনার্জি সব থেকে যখন মিনিমাম, তখন এই যে ডিস্টেন্সটা থাকবে দুটো অ্যাটমের মধ্যে, এটা হচ্ছে তার বন্ড, মানে বন্ড ডিস্টেন্স, বন্ড লেন্থ। আমরা দ্বিতীয় সাবটপিকে চলে আসবো। দ্বিতীয় সাবটপিক হচ্ছে আমাদের আয়নিক বন্ড অথবা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ড আমরা কম বেশি প্রত্যেকে জানি। একটা আয়নিক বন্ড কখন ফর্ম হবে না, একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে এটা কিন্তু ফর্ম হয়। একটা মেটাল লাগবে আর একটা নন মেটাল লাগবে। মেটাল একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় আর নন মেটাল কী করে, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে। তারপরে এদের দুজনের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, সেটাই হচ্ছে আয়নিক বন্ড। আমি একটা এক্সাম্পল দেব। এই এক্সাম্পল আমরা সেই জন্ম থেকেই সত্যি আমরা জন্ম থেকে এটা পড়েই যেন বড় হয়েছি। সেই সোডিয়াম মেটাল এখানে বলেছি মেটালই ইলেকট্রনটা ছাড়বে, তাহলে মেটাল এখানে ইলেকট্রনটা ছাড়লো। বাইরে একটু ক্যাওস হচ্ছে, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে। আসলে আমি টিফিন আওয়ারে বসে ভিডিওটা বানাচ্ছি, সম্ভব নয় এছাড়া, ঠিক আছে। আচ্ছা, নন মেটাল আমরা Cl নেব। এই যে ইলেকট্রনটা ছাড়লো, এই ইলেকট্রনটা এখানে এসে যোগ হলো Cl-। এরপরে কি হচ্ছে, তাহলে এটা মেটাল, এটা নন মেটাল। যারা জানেন না তাদের ক্ষেত্রে নতুন, কিন্তু বেশিরভাগই আমরা জানি এটা। Na+ Cl- দুটো একসঙ্গে যোগ হয়ে NaCl ফর্ম করে যায়, ঠিক। এটা তো সলিড ফর্ম করে, এটাও গ্যাসিয়াস থাকে, এটাও গ্যাসিয়াস থাকে, দুটোই গ্যাসিয়াস। এবার বিষয়টা হচ্ছে যে আয়নিক বন্ড, এখানে কি সত্যিই কোনো বন্ড থাকে? মানে সোডিয়ামকে কি আমরা এরকমভাবে লিখতে পারি? এই লেখাটা কি সঠিক? না, এই লেখাটা একদমই সঠিক নয়। এরকম কোনো বন্ড থাকেই না আদেও। আয়নিক বন্ড বলে কোনো বন্ডের কোনো অস্তিত্ব নেই। আয়নিক বন্ড মানেই হচ্ছে সোডিয়াম আর এই ক্লোরিন, এদের ভিতরে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। একটা সোডিয়ামের চারিদিকে 6টা ক্লোরিন থাকে, চারিদিকে এরকম 6টা ক্লোরিন থাকে। 6টা হলো কি? হ্যাঁ, 6টা হয়েছে। ক্লোরিন থাকে, একটা ক্রিস্টাল আকারে থাকে এবং এর ভিতরে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, সেটাকেই আমরা আয়নিক বন্ড বলি। এবং সেই ফোর্সটা কিন্তু একটা সাংঘাতিক পাওয়ারফুল ফোর্স, ঠিক আছে। এবার একটা প্রশ্ন, আপনারা তো শিক্ষক কিংবা শিক্ষিকা হবেন, আমার মনে হচ্ছে এটুকু জেনে রাখা দরকার। এই ধরুন আমি বললাম, এর আগের পৃষ্ঠাতে আমি বললাম যে একটা বন্ড ফর্ম হবে কারণ হচ্ছে সে একটা নোবেল গ্যাসের মতো কনফিগারেশন, মানে NS2 NP6 এইটাকে অ্যাচিভ করার চেষ্টা করছে।
একটুখানি খেয়াল করে দেখুন সোডিয়ামের কিন্তু 11টা ইলেকট্রন রয়েছে, তাই তো? এই একটা ইলেকট্রনকে ছেড়ে দিলে এর কিন্তু 10টা ইলেকট্রন হচ্ছে, কারেক্ট? 10টা ইলেকট্রনকে আপনি বিন্যাসটা দেখুন একবার, সে কিন্তু 2, 8, তাই তো? এইভাবে সে থাকছে। আর ক্লোরিনের ক্ষেত্রে কী হচ্ছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু তার 18টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। হ্যাঁ, 18 ইলেকট্রন হলেও কিন্তু 2, 8, 8 এই হওয়া উচিত। তাহলে তো এটাও তো একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, এটা একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তারপরেও কেন Na+ এবং Cl- আবার কম্বিনেশনে যেতে হচ্ছে? এরা এইভাবেই কেন থাকতে পারছে না? এও তো একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে 10টা ইলেকট্রনে একটা ভালো কনফিগারেশনে এসছে, এও একটা ভালো কনফিগারেশনে এসছে। তাহলে কি প্রয়োজন ছিল এদের দুজনকে আবার একসঙ্গে হয়ে NaCl সলিডটাকে করার? একটুখানি বুদ্ধি দিয়ে দেখুন, এটা কিন্তু গ্যাস, এই আয়নগুলো কিন্তু গ্যাসে আছে, এটা কিন্তু সলিডে আছে। অবশ্যই গ্যাস মানে সে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে, অনেকটা বেশি স্পেসের ভিতরে আছে। হ্যাঁ, কিন্তু এটা সলিড মানে সে এক জায়গায় কনটেস্টেড আছে, অবশ্যই এ অনেক বেশি স্টেবল। সেই জন্যেই কেবলমাত্র এদের দুজনের মিলনে এটা হওয়ার প্রয়োজন রয়েছে, এবং এই দুটোর তুলনায় এ অনেক বেশি স্টেবল, এবং এর ক্ষেত্রে কিছুটা এনার্জিও রিলিজ করে, যার জন্য এটা অনেক বেশি স্টেবল। তো বাচ্চারা যদি কখনো এই প্রশ্নটা আমাদের করে, তো আমরা যাতে এই জায়গা থেকে একটু উত্তরটা দিতে পারি। বাচ্চাদের প্রশ্ন থাকতেই পারে যে কেন এটা একটা ভালো ইলেকট্রনিক কনফিগারেশন, এটা একটা ভালো ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে আবার এদের দুজনের কম্বিনেশন এটার প্রয়োজন হচ্ছে কেন? হ্যাঁ, প্রয়োজন আছে, কারণ এই দুটো গ্যাস, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সবথেকে বড় প্রমাণ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটু ইলেকট্রোভ্যালেন্সিটা জেনে নেব। তাহলে আমি এখানে কি পড়ালাম আবার জিস্ট করে দিচ্ছি, কিচ্ছু পড়াইনি, জাস্ট বলেছি আয়নিক বন্ড মানে কোনো বন্ড নয়, আদেও কোনো বন্ড থাকে না। একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, কোনো বন্ড কিচ্ছু নেই, ওই ফোর্সটাকে আমরা আয়নিক বন্ড বলে থাকি। এবার আমরা একটু ইলেকট্রোভ্যালেন্সি কী জিনিস আমাদের একটু জানতে হবে। আমরা যেহেতু শিক্ষক শিক্ষিকার পথে, তো সেই জন্য কিন্তু আমাদের একটু খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। ইলেকট্রোভ্যালেন্সি, এই টার্মটার সঙ্গে অনেকেই পরিচিত, তবু আমি একটুখানি বলে দিই। নাম্বার অফ ইলেকট্রন লস্ট অর গেন ডিউরিং দ্য ফরমেশন অফ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। মানে কি হলো, কি বললাম আমি বিষয়টা? আমি বললাম যে একটা আয়নিক বন্ড ফর্ম করার সময়, ঠিক আছে, একটা আয়নিক বন্ড ফর্ম করার সময় কোনো একটা অ্যাটম যে পরিমাণ ইলেকট্রন লুজ করছে অথবা গ্রহণ করছে, সেটাই হচ্ছে তার ইলেকট্রোভ্যালেন্সি। আমি একটু সংজ্ঞাকারে যদি খুব সামান্য মানে 2-4 কথা আমি একটু লিখে দিই, আমি অত গ্রামার মেনটেন করে লিখছি না, জাস্ট আপনার বোঝার জন্য। হ্যাঁ, লিখছি নাম্বার অফ আমি কিন্তু কোনো গ্রামার মেনটেন করে লিখছি না। নাম্বার অফ লস্ট অর গেন number of electron lost or gained during the formation of electrovalent bond। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, কি এই ইলেকট্রোভ্যালেন্সি সবসময় কিন্তু পজিটিভ হয়। পজিটিভ মানে কখনো হবে না যে কোনো অ্যাটমের ক্ষেত্রে -1 ইলেকট্রোভ্যালেন্সি, এটা কখনো পসিবল না, সবসময় প্লাসই হবে। যেমন আমরা যদি একটু শর্ট একটুখানি বলে দিই আপনাদের জেনে রাখুন, গ্রুপ 1-এর ক্ষেত্রে সবসময় ইলেকট্রোভ্যালেন্সি একই হবে। ঠিক আছে, গ্রুপ 2 এর ক্ষেত্রে, গ্রুপ 2-তে যারা থাকে তাদের ক্ষেত্রে সবসময় 2 হবে, 3-এ যারা থাকে তাদের ক্ষেত্রে সবসময় কিন্তু 3 হবে। 3 মানে আমি একটু ভুল বললাম, 3 না 13-তে যারা থাকে, কারণ 3 বললেই তো সেক্ষেত্রে আমাদের আবার ওই চলে আসছে ডি ব্লক এলিমেন্ট, আমি এটা ভুল বললাম। গ্রুপ 13-তে যারা থাকে, ডি ব্লকের ক্ষেত্রে তো ওদের তো ভেরিয়েশন রয়েছে, ওদের পাল্টায়। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রুপ 14-এর ক্ষেত্রে যদি আমরা চলে আসি, গ্রুপ 14-এর ক্ষেত্রেও কিন্তু এটা মানে এদের ঠিক ইলেকট্রোভ্যালেন্সি মানে এরা 14 মানে হচ্ছে এরা কার্বনের গ্রুপ, তাই তো? কার্বনের গ্রুপ,
আচ্ছা, গ্রুপ 14-এর ক্ষেত্রে গ্রুপ 14 যেমন কার্বন রয়েছে, তাই তো? কার্বনের কত হয়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 যদি হয় তাহলে 1s2, 2s2, 2p2 হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি শো করবে না, এক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি শো করবে না, কারণ 2 আছে এখানে, এ নেবে কি দেবে নিজেই ঠিক করতে পারছে না। আচ্ছা, এরপরে আমরা গ্রুপ 15-এর কথায় চলে যাব। গ্রুপ 15-এর ক্ষেত্রে কিন্তু 3 হবে, যেহেতু এখানে তখন 3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 16 কিন্তু 2 হবে, কারণ এখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে দুটো নিলেই সুবিধা ওর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা গ্রুপ যদি 17-এর কথায় চলেছি, কিন্তু 1 হয়ে যাবে, কারণ হচ্ছে তখন এখানে আরও একটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি যে ভুল করে এখানে 3 বলে ফেলেছিলাম, তারা হচ্ছে আদতে ডি ব্লক, তাই তো? সিকে ডি ব্লকটা কোথা থেকে কোন পর্যন্ত? এরা হচ্ছে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত। আমি যদি কোথাও ভুল ভ্রান্তি আমার যদি হয়ে যায়, হতেই পারে, মানুষ মাত্রে হয়তো বলতে গিয়ে কোথাও আমি ভুল বলে ফেলছি, আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে যদি জানান, সেক্ষেত্রে আমার পক্ষেও সেটা সুবিধা। ঠিক আছে, এই ডি ব্লক এদের ক্ষেত্রে কিন্তু আমি স্পেসিফিক বলতে পারবো না যে 1 হবে কিংবা 2 হবে কিংবা 4 হবে, কিন্তু ভেরিয়েবল। ঠিক আছে, এদের ক্ষেত্রে ভেরিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি, ভেরিয়েবল। যেমন একটা এক্সাম্পলে যদি আমি আয়রনের ক্ষেত্রেই আসি, দেখো ফেরাস আছে, আবার ফেরিক আছে, 2, 3, এরকম সবার ক্ষেত্রে এগুলোকে ভীষণ ভ্যারি করে। তো এটা একটা জাস্ট সাব টপিক, এটা হচ্ছে আমি ওই এর ভিতরেই একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম, আয়নিক বন্ডের ভিতরে যে ইলেকট্রোভ্যালেন্সিটা একটু জেনে রাখা দরকার। শিক্ষক তো সেক্ষেত্রে জেনে রাখা দরকার। কি লিখেছি? জাস্ট নাম্বার অফ ইলেকট্রন লস্ট অর গেইন ডিউরিং দ্য ফরমেশন অফ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। একটা আয়নিক বন্ড ফরমেশনের সময় মেটাল কিংবা নন মেটাল কী করছে, কিছু পরিমাণ ইলেকট্রন কেউ লুজ করছে, কেউ ছেড়ে দিচ্ছে, আবার কেউ নিচ্ছে। যে কটা সে ছাড়ছে কিংবা যে কটা সে নিচ্ছে, সেটাই হচ্ছে তার ইলেকট্রোভ্যালেন্সি। গ্রুপ 1, 2, 3, 4, 5, 6 সবার ক্ষেত্রে কীরকমভাবে এটা চেঞ্জ হয় কিংবা কী হয়, একটা মোটামুটি ওভারঅল আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এর পিছনে আমি আর সময় নষ্ট করব না, আমি ডাইরেক্ট চলে যাব যে প্রশ্নগুলো একটু অর্ধেক আসে। সেই প্রশ্নগুলো হচ্ছে কি, যে কোনটা বেশি আয়নিক, কোন কম্পাউন্ডটা বেশি আয়নিক সেটা বলো। ঠিক আছে, এটা আমি বেশি কিছু ওই ফোর্স অফ অ্যাট্রাকশানের এই যে ফর্মুলা, এই সমস্ততে এই প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R², এই ফর্মুলাটা না গিয়েও, ফর্মুলা সঠিক কিন্তু এই ফর্মুলাতে না গিয়েও আমি কিন্তু এটা সমাধান করতে পারি। কিভাবে সমাধান করতে পারি সেটাই আজকে আমরা শিখব। ঠিক আছে, আমি তো পেজটাকে পাল্টে নিই, হ্যাঁ, সুবিধা হবে। টাইম ভীষণ কম, যে কোনো মুহূর্তে টিফিনের ঘন্টা হয়তো শেষ হয়ে যাবে। যাই হোক, চেষ্টা করছি। এবার কি বললাম, আমি প্রথমেই দেখিয়েছি একটা মেটাল আর একটা নন মেটাল একসঙ্গে, এটাই হচ্ছে আমার আয়নিক বন্ড, তাই তো? তো সেক্ষেত্রে এই মেটালটা যত ভালো মেটাল হবে, গুড, আমি লিখে দিচ্ছি, গুড যত ভালো হবে তত আমার কিন্তু এই আয়নিক বন্ডটা ভালো হবে। আবার একইভাবে নন মেটালটা যত ভালো নন মেটাল হবে তত ভালো আমার আয়নিক বন্ডটা হবে। ঠিক, তাহলে আমার কি মেটাল যত ভালো মেটাল হচ্ছে আর নন মেটাল যত ভালো নন মেটাল হচ্ছে, তত ভালো আমার এটা আয়নিক বন্ডটা তত ভালো হচ্ছে। আমি এই সিম্পল লজিকটার উপরে কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, প্রথম কোশ্চেন আসছে। আচ্ছা, কোশ্চেন আমি একটা পৃষ্ঠাতে লিখেছিলাম, কোথায়? আচ্ছা, হ্যাঁ, বেশ, এইটাকে আমি করাই। এখানে NaF, NaCl, NaBr, NaI, এইগুলোর ভিতরে কোনটা বেশি আয়নিক আমাকে বলতে হবে। এবার আমি এই ধরনের প্রশ্ন কিভাবে অ্যাপ্রোচ করব শিখতে হবে। সোডিয়াম সবার ক্ষেত্রে কমন, সোডিয়ামকে নিয়ে তাহলে কোনো কথাই নেই। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টারটা বাড়ে, আর নন মেটালিক ক্যারেক্টার কমে। এটা তো নন মেটাল, তাহলে এই ডাউন দ্য গ্রুপ এদের নন মেটালিক ক্যারেক্টারটা কমছে। নন মেটালিক ক্যারেক্টারটা কমছে মানে কি, এটাও কমছে। সোডিয়াম সবার ক্ষেত্রে একই,
সোডিয়াম সবার ক্ষেত্রে একই, কিন্তু যত নিচের দিকে যাওয়া হচ্ছে তত সে খারাপ নন মেটাল হচ্ছে। তাহলে এ ভালো নন মেটাল, তাহলে এ কিন্তু সব থেকে ভালো আয়নিক বন্ড, তারপরে এ ভালো আয়নিক বন্ড, তারপরে এ, আর তারপরে এ। বোঝাতে পারলাম? এই নিচের দিকে যাচ্ছে যাতে তত নন মেটালিক ক্যারেক্টারটা কমছে মানে আয়নিক বন্ডের স্ট্রেংথও কমছে। তাহলে এই দিকে কমছে, তাহলে এ সবার আগে, তারপরে তারপরে তারপরে। আমাকে কোনো কিছু দেখতে হলো, খুব খুব সিম্পলভাবে আমি করলাম, কোনো কিছু দেখতে হলো। আবারও বলছি, এই ধরনের জিনিসগুলো থাকলে আগে যেটা কমন সেটাকে আমি আগে লিখে নেব যে হ্যাঁ এই জিনিসটা কমন, তারপরে দেখবো আমি যে কোনটা ভ্যারি করছে সেটাকে আমরা লিখে নেব। এদিকে মেটালিক ক্যারেক্টার বাড়ছে না এদিকে নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে, সেটা আমাকে জেনে নিতে পারলেই আমি উত্তর। তাহলে এই আমি একটা উত্তর করে ফেললাম। ওকে, দ্বিতীয় আমি আরও একটা প্রশ্ন দিই, এটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ ভালো রকম ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু এটা কোন সালে একটা সেটে দেখেছি, আমি এক্ষুনি মনে করতে পারছি না, কিন্তু কোন সালে আমি একটা সেটে দেখেছি এটা। আচ্ছা, সিএল, KCl, RbCl, এর ক্ষেত্রেও আমি একইভাবে করব। দেখো কোনটা কমন সেটাকে দেখছি, কমন নাও থাকতে পারে কিন্তু এক্ষেত্রে কমন আছে, সিএলটা কমন ফ্যাক্টর, কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা কিন্তু একই গ্রুপের, সবরা গ্রুপ 1-এর, তাই না? গ্রুপ 1-এর। ডাউন দ্য গ্রুপ এখানে আমি কী লিখেছিলাম? মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাহলে এ ভালো মেটাল, তারপরে এ, তারপরে এ, তারপরে ক্লোরিন তো সবার ক্ষেত্রে সেম। তাহলে ভালো মেটাল মানে এইটা যেহেতু একই, তাহলে এ আফটার অল ভালো আয়নিক বন্ড ফর্ম করবে, তারপরে 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 একই রকম থিওরি। বেল পড়ে গেছে, আজকে এই পর্যন্ত রাখছি, আমি পরের ভিডিওটা আবার পরে শ্যুট করছি। KCl, তারপরে NaCl, তারপরে LiCl। তাহলে আমি এই রকমভাবে কিন্তু খুব সহজেই প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। এরপরে আমাদের যেটা আছে সেটা কিছু প্রপার্টিগুলো, যেমন হচ্ছে ফিজিক্যাল স্টেট একটা প্রপার্টি, ফিজিক্যাল আয়নিক বন্ড যত স্ট্রং হবে তত ফিজিক্যাল স্টেটে সে বেশি সলিড হবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত থাক, আমার পরে ক্লাস রয়েছে, আমি পরে আবার এই ফিজিক্যাল স্টেটের পর থেকে আরও কতগুলো প্রপার্টি রয়েছে, আইসোমরফিজম, সেগুলো আমি পরের ভিডিওতে আপলোড করছি।